পরিবারতন্ত্র সম্পর্কে কোন রকম জ্ঞান তৃণমূলের মধ্যে খুব হাস্যকর শোনা। পরিবারতন্ত্র মানে কি? পরিবারতন্ত্র মানে যেখানে নেতার ছেলে নেতা হয়, পিসির ভাইপো যুবরাজ হয়, সেটা পরিবারতন্ত্র। উনি আমাদের পরিবারের সমস্ত মানুষের রাজনীতিতে অংশগ্রহণকে পরিবারতন্ত্র বলতে পারতেন যদি 2011 সাল অবধি, যতক্ষণ পর্যন্ত আমার পার্টি ক্ষমতায় ছিল, তখন যদি আমার পরিবারের কেউ, আমার ঠাকুরদা ব্যতীত, তারা কেউ নির্বাচনে লড়ত। আমার ঠাকুরদা 2006 সাল পর্যন্ত এমএলএ ছিল। 2006 সাল অবধি আমার পরিবারের কেউ কোনো পঞ্চায়েত নির্বাচনে পর্যন্ত প্রার্থী হননি। 2006-এ দাদু যখন নির্বাচনে দাঁড়ালেন না, তারপরে কমরেড মমতা চ্যাটার্জি প্রার্থী হয়েছিল, আমার পরিবারের কেউ প্রার্থী হননি। যতদিন পর্যন্ত আমরা সরকারে ছিলাম, যতদিন পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, একবারের জন্য আমার পরিবারের কেউ কোনো নির্বাচনে দাঁড়ায়নি। 2011-র পর যখন কল্যাণ ব্যানার্জিরা তৃণমূলের নেতৃত্বে গণতন্ত্রকে শেষ করে দিতে চাইলেন, মনোনয়ন জমা না দেওয়া থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের আঁচল ধরে টানা, এই ধরনের কাজকর্ম করা শুরু করলেন, যখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ নির্বাচনে লড়তে ভয় পাচ্ছিলেন, সেই কঠিন সময় দাঁড়িয়ে আমার মা দীপিকা ধর তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। এবং আমার খুব গর্ব হয় যে আমি এমন মায়ের মেয়ে, যে মা তৃণমূলের নেতাদের, গুন্ডাদের চোখে চোখ রেখে লড়াই করতে ভয় পায় না। আমার এটা ভাবতে খুব গর্ব হয়। এবারের নির্বাচনে তৃণমূলের নেতারা যখন মা আমার ক্যান্ডিডেট জেলা পরিষদে, তিনি ওই গণনা কেন্দ্রে গেছেন, ভোটদান কেন্দ্রে গেছেন, তাকে মেরে তার ফোন ভেঙে দিয়ে তার চশমা ভেঙে দিয়েছিল। অন্য কোথাও হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে, কল্যাণবাবুদের নেতাদের মতো হলে, তার এতদিনের জার্সি ভোটে নিত। আমার মা এই সমস্ত কিছু করার পরেও লাল ঝান্ডার প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভরসা রেখেছে। সুতরাং আমরা পরিবারতন্ত্র মানে যদি কোনো রাজনীতির উপর বিশ্বাস রাখা হয়, পরিবারতন্ত্র মানে যদি কোনো একটা আদর্শে অবিচল থাকা হয়, তাহলে সেই পরিবারতন্ত্র নিয়ে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবারতন্ত্র মানে যদি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা গর্ব করে বলতে পারি আমাদের পরিবার, আমাদের মতো এরকম হাজার হাজার পরিবার ছিল যারা পার্টির ভালো দিনে কোথাও কোনোদিনও কোনো সুযোগ সুবিধা হাত পেতে নেননি, কিন্তু পার্টির খারাপ দিনে পার্টিকে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন। এবং আমি খুব গর্ব করে বলি, আমি আমার পরিবারের মেয়ে, আমি আমার মা, আমার বাবা, আমার ঠাকুমা, আমার দাদু, আমার ছোটদাদু, প্রত্যেকের যে লম্বা ঐতিহাসিক রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবনের কিছু কিছু অংশ আমি পেয়েছি। আর শেষ কথা যেটা বলা, যদি ওনার পরিবারতন্ত্রের আমার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ মেনেই নি। আমরা তো না হয় নিজের পার্টির মধ্যে পরিবারের তন্ত্র করছি, আপনি তো একটা পার্টিতে সীমাবদ্ধ নন। আপনি তৃণমূলে, বিজেপিতে সমস্ত জায়গায় আপনার পরিবারের লোককে পাঠিয়ে মানে অ্যাক্রস পার্টি পরিবারতন্ত্র করছে। আপনার কাছ থেকে আমরা জ্ঞান শুনব। ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। বিজেপিতে চুরি করো, ডাকাতি করো, হাজার হাজার কোটি টাকা লুট করো, সব লুটেরাদের দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখেছেন ইলেকট্রাল বন্ড নিয়ে ইডি সিবিআই দিয়ে জোর করে কেস করিয়ে, অ্যারেস্ট করিয়ে, ইডি সিবিআই দিয়ে বড় বড় কোম্পানি থেকে টাকা গেছে। আপনারা তো কাগজে পত্র দেখেছেন। ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় করাপ্টেড দলের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর সেই দলের নেতা হচ্ছে নরেন্দ্র মোদী। মনে রাখবেন, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ করাপ্টেড দলের নেতা উনি। ওদের বিরুদ্ধে লড়তে হবে। গত পঞ্চায়েত নির্বাচনের আগে আপনারা জানেন যে 2021-এ যে এখান থেকে একজন বিজেপিতে শিফট করেছিল, বিজেপিতে যে হেরে গেছিল 2021-এ ডোমজুর বিধানসভা কেন্দ্র থেকে, সে বিজেপিতে যে হেরে গেল, তার যত সাকরেটরা রয়েছে, নিজস্ব সাকরেট, তারা গত পঞ্চায়েতে নির্দল হয়ে দাঁড়িয়েছিল এবং নির্দল হয়ে দাঁড়িয়ে তারা কোথাও কোথাও জিতিয়েছে ভয় দেখিয়ে দেখিয়ে। এই নির্দলদের যিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তার নাম হচ্ছে ষষ্ঠী গায়েন। সেই ষষ্ঠী গায়েন সহ সমস্ত যারা আছে, তারা এত লুটতরাজ, এত তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপরে তারা পুরো খুন খারাপি সিপিএম এর মতো জমানায় যেমন ছিল সেরকম করলেন। তার পুরো নেতার নির্দেশে ষষ্ঠী গায়েন গুলি ছাড়ালো তার নিজের ভাইকে, অসিত গায়েনকে। আমাদের তৃণমূল কংগ্রেস সেই অসিত গায়েন পঞ্চায়েত নির্বাচন থেকে আজ পর্যন্ত কোমাতে পড়ে রয়েছে, নার্সিংহোমে। মনে রাখবেন, এই নির্দলগুলো সে
খুনিদের লোক, এই নির্দলগুলো আজ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। কেউ একটা কেউ গুন্ডামি করবে, বান্দামি করবে, মাথার চুল স্পর্শ করতে দেবো না। আপনাদের আমি কথা দিয়ে গেলাম। যেমন স্বস্তিকানকে জেলে ঢুকিয়ে রেখেছি, যেমন তার সাকরেতকে জেলে ঢুকে দিয়েছে, আগামী দিনে এই অভয়নগরে কোন কেউ যদি মাস্তানি করে, কেউ যদি গুন্ডামি করে, তার জায়গায় জেলখানা হবে, তার গ্যারেন্টি আমার রইল, আমি নিয়ে গেলাম। নির্বাচনে তো আমি জিতবই, কেউ আটকাতে পারবে না। ওদের বাবারা যারা কৃষ্ণ, তাও আটকাতে পারবে না, বলে দিয়ে গেলাম। আর নির্বাচনের পর যদি কোন রকম বদমাশি করা হয়, পাই পাই করে হিসেব কিন্তু তুলে নেবো বলে দিলাম। আচ্ছা, সিপিএম তো ক্যান্ডিডেট দিয়েছে এখানে, কালকেও তো অনেক কিছু বলেছি অলরেডি, আপনারা শুনেছেন। আচ্ছা, সিপিএম তো ডাইনেস্টি পলিটিক্স এর বিরুদ্ধে না কি, হ্যাঁ কি না? সবসময় বলে না তৃণমূল কংগ্রেস কেন ডাইনেস্টি পলিটিক্স করে, তাই তো বলেন তো, হ্যাঁ কি না? আরে একটু আওয়াজ দাও না, বলেন তো, সকালবেলা একটু আওয়াজ দাও। ডাইনেস্টি পলিটিক্স, পরিবারতন্ত্র, তাই তো? পদ্মনিধি ধর দাদু দাঁড়িয়ে ছিল বিরাট হয়ে 3-4 বার, তাই 3 বার। এবার পদ্মনিধি ধর মঞ্চ থেকে প্রস্থান, প্রবেশ পদ্মনিধি ধরের বৌমা দীপশিলা ধরের মা, সেকেন্ড জেনারেশন চলে গেল। ওনার মা 3 বার পঞ্চায়েত সমিতিতে হারলো, 1 বার জেলা পরিষদে হেরে গেল। এবার মঞ্চে প্রবেশ থার্ড জেনারেশন দীপশিতা ধর, স্বপ্ন নিয়ে শ্রীরামপুরের সংসদ হবে। তাহলে পরিবারতন্ত্রের রাজনীতিটা সিপিএম করছে না উত্তর দিন। আমি বলবো এসবের বিরুদ্ধে নই, আমি এর বিরুদ্ধে নই। আরে ভালো লয়ারের ছেলে ভালো লয়ার হবে, ভালো ডাক্তারের ছেলে ভালো ডাক্তার হবে, ভালো বিজনেসম্যানের ছেলে সে তো বিজনেসম্যান হবে, তার ছেলেই হবে, রক্তে রয়েছে। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু সিপিএম তো করে। সিপিএম তো পরিবারতন্ত্র নিয়ে বলে না, তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্র করে, বলে তো, বলে কিনা? তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্র করে। তুমি কে ভাই? দাদু খায়, নাতি খায়, সবাই মিলে খায়। দাদু আছে, পরের জেনারেশন আছে, তারপরের জেনারেশন আছে, 3-3টে জেনারেশন, ডাইনেস্টি পলিটিক্স, ঠিক তো? তাহলে সিপিএম এর মুখোশখানা দেখুন, বাইরে যা বলে ঘরে কিন্তু অন্য কাজ করে। সিপিএম তো ঘর ঢুকে গেছে, আগামী 50 বছরে কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ভোটটা নষ্ট করবেন না, জানবেন এই লড়াইটা ভারতবর্ষের বুকে প্রচন্ড বড় লড়াই, মোদি আর নো মোদি। পশ্চিমবাংলায় মোদি ভার্সেস